নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি এঁচড় আর আলু দিয়ে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করছি। এইভাবে এঁচড় আর আলুর তরকারি যদি রান্না করা যায়, এর স্বাদ মাছ মাংসের টেস্টকেও কিন্তু হার মানিয়ে দেবে। রান্নার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকে যেগুলো ফলো করলে সাধারণ এঁচড় আলুর তরকারিও খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। তো বন্ধুরা, কিভাবে বানাচ্ছি চলুন ঝটপট দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এঁচড় আর আলুর তরকারি বানানোর জন্য আমি এখানে প্রয়োজন মতো এঁচড় নিয়ে নিয়েছি। এঁচড়টাকে প্রথমে খুব ভালোভাবে কেটে নিয়ে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে সরাসরি আমি সেদ্ধ করার জন্য নিয়েছি একটা বড় সাইজের প্রেশার কুকার। আর প্রেশার কুকারের মাধ্যমে আমি এঁচড়টাকে সেদ্ধ করব। এতে করে সেদ্ধ করতে কিন্তু অনেকটা সময় কম লাগবে। তবে যারা প্রেশার কুকার ইউজ করবেন না, তারা কিন্তু কড়াইতেও এঁচড়টাকে সেদ্ধ করে নিতে পারেন। তো বন্ধুরা, আমি প্রয়োজন মতো জল অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে এর মধ্যে সামান্য মাত্রায় নুন আমি দিয়ে দেব। একটু নুন দিয়ে যদি এঁচড়টাকে সেদ্ধ করা হয়, সেক্ষেত্রে এঁচড়ের মধ্যে যে আঠালো জাতীয় অংশটা থাকে, আঠাগুলো থাকে, সেটা কিন্তু সম্পূর্ণ মাত্রায় উঠে যায় এবং খাবার সময় কোনো রকমের কষা জাতীয় টেস্ট কিন্তু লাগে না। তো বন্ধুরা, খুব ভালোভাবে এঁচড়টাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। প্রেশার কুকারে একটা সিটি মেরে আমি ফিরে আসছি। কুকারে একটা সিটি দিলে কিন্তু যথেষ্ট, খুব বেশি সিটি কিন্তু দেওয়া চলবে না। বেশি মাত্রায় সিটি দিতে গেলে এঁচড়টা কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে। তো সেই জন্য একটা সিটি কিন্তু যথেষ্ট। এবার দেখুন, আমি এঁচড়ের যে জলটা সেটা কিন্তু ঝাড়িয়ে নিচ্ছি, আর তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে এঁচড়টা কিন্তু সেদ্ধ হয়েছে। ঠিক এইভাবেই কিন্তু এঁচড়টা সেদ্ধ হতে হবে, বেশি সেদ্ধ কিন্তু করা যাবে না। এবার আমি সরাসরি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এঁচড়ের সাথে আলুর ব্যবহার করব। তো আলু কেটে নিয়েছি ডুমো ডুমো সাইজ করে। আলু এখানে কাটা রয়েছে। এখানে মোটামুটি বড় বড় দুটো আলু আমি একটু ডুমো ডুমো সাইজ করে কেটে নিয়েছি। তো আলুটাকে প্রথমে আমি ভেজে নেব, আর তার জন্য কিন্তু কড়াইয়ের কাছে চলে এসেছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তাতে সরষের তেল দিয়ে দিলাম, আর তারপরে সামান্য একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। হলুদের গুঁড়োটা দেওয়ার অর্থ হচ্ছে যাতে আলুর সাথে খুব ভালোভাবে হলুদটা মিশে যায়। এবার আলুটা আমি দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে আলুটাকে খুব সুন্দরভাবে ফ্রাই করে নেব, আর তার জন্য আলুর মধ্যে সামান্য মাত্রা একটু নুনও কিন্তু অ্যাড করে দিতে হবে। নুন আর হলুদ দিয়ে আলুটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। নুন হলুদ মাখিয়ে আলু ভাজলে আলুর কিন্তু টেস্ট খুব সুন্দর আসবে। তো আলুটা ভাজা হতে থাকুক, এদিকে আমি একটা মশলা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আর একটা টমেটো আমি নিয়েছি। তো পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু কুচিয়ে নিতে হবে। পেঁয়াজ কুচানো হয়ে গিয়েছে। এবার আমি টমেটোটাকেও একটু বড় বড় শেপ করে কেটে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি এই দুটো জিনিসকে একটা সেপারেট প্লেটে তুলে নিচ্ছি। এখানে দেখুন 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, রসুনের দানা, আর তার সাথে নিয়েছি আদা। এই 3টে জিনিস আমি কিন্তু একসাথে বড় একটা মিক্সিং জারের মধ্যে করে বেটে নেব। আদাগুলো একটু বড় সাইজ করে কাটা রয়েছে, তো একটুখানি ছোট করেই আমি কেটে দেব। তার জন্য একটা ছুরির সাহায্যে আদাটাকে একটু কেটে নিচ্ছি। আদা, রসুন এবং কাঁচা লঙ্কার সাথে আমি টমেটোটাকেও বেটে দেব, কারণ টমেটোটা কিন্তু আধ পাকা, মানে খুব বেশি পাকা নয়, সেই কারণে আমি একটু বেটেই ব্যবহার করব এখানে। তবে আপনারা চাইলে এখানে টমেটোটা কিন্তু কুচিয়েও দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই। এবার দেখুন, আমি খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোর। এখানে লঙ্কার পরিমাণটা নিজেদের পছন্দ মতো আপনারা দেবেন, বাড়িয়ে বা কমিয়ে। আমি এখানে আমার প্রয়োজন মতো লঙ্কা কিন্তু দিয়ে দিয়েছি। মিহিভাবে বেটে নিয়ে বাটনাটাকে আমি একটা বাটির মধ্যে ব্যবহারের সুবিধার জন্য ঢেলে নিচ্ছি। আর মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল কিন্তু আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার দেখুন, আমি এই বাটনাটা রেডি করে নিলাম, আর এদিকে দেখুন আলুটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই আলু ভাজাটাকে আমি প্রথমে নামিয়ে নিচ্ছি একটা আলাদা পাত্রে। আলু ভাজাটা আমি একটা পাত্রে নামিয়ে নেওয়ার পরে যে তেলটা অবশিষ্ট রয়েছে কড়াইতে, সেই তেলের মধ্যেই আমি সেদ্ধ করে রাখা এঁচোড়টাকে ভেজে নেব। আর তার জন্য কিন্তু এর মধ্যে নুন আর অ্যাড করছি না, যেহেতু আমরা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। শুধুমাত্র সামান্য একটু মাত্রায় হলুদ দেবো এবং এঁচোড়টাকে একটু
সুন্দরভাবে ভেজে নেব। এভাবে সেদ্ধ করা এঁচোড় যদি একটু ভেজে নিয়ে রান্না করা যায়, এঁচোড়ের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো সেই কারণে এঁচোড়টা সেদ্ধ করে নেওয়ার পরে অবশ্যই একটু হালকাভাবে তেলের উপরে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমি দেখুন সামান্য মাত্র একটু হলুদ অ্যাড করে দিয়ে এঁচোড়টাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এঁচোড়টাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এঁচোড়টাকে যে পাত্রে আলু রেখেছিলাম আলুর কাছেই কিন্তু আমি এঁচোড়টাকেও নামিয়ে দিচ্ছি। নামিয়ে রাখার পরে আমি কড়াইটাকে একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে বন্ধুরা এই কড়াইটাকে একটু গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে মোটামুটি 2 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল অ্যাড করে দিয়েছি। আগেই বলেছি আমি রান্নাটা করছি সরষের তেলে, তবে আপনারা পছন্দসই যে কোনো তেল দিয়ে কিন্তু রান্নাটা করতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে আমি প্রথমে 1/2 টেবিল স্পুন পরিমাণ সাদা গোটা জিরে ফোড়নে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা এবং তার সাথে গোটা গরম মশলা। তার সাথে কিন্তু আমি একটা তেজপাতা একটু ভেঙে 2-3 টুকরো করে দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এতে করে ফোড়নের খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ কিন্তু ছাড়বে। তো ফোড়নটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি 2-3 মিনিট ধরে। ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, ফোড়নের একটা মিষ্টি গন্ধ ছাড়ছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি কুচানো পেঁয়াজগুলোকে অ্যাড করে দিচ্ছি। 2টো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, সেই কুচানো পেঁয়াজ দুটোকে দিয়ে পেঁয়াজ দুটোকে বেশ ভালোভাবে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা একদম পুরো লাল লাল করে ভেজে নেওয়া পর্যন্ত পেঁয়াজটাকে নাড়তে থাকতে হবে। পেঁয়াজটা দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এসে বাটা মশলাটাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম। গোটা যে মশলাটা আমি বেটেছিলাম পুরোটাই কিন্তু দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পরে খুব ভালোভাবে পেঁয়াজ আর এই মশলাটাকে একদম সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এর মধ্যে আমরা গুঁড়ো মশলাও ব্যবহার করব, কিন্তু তার আগে এই জিনিসটাকে কিন্তু একটু ভেজে নিতে হবে। মানে আদা রসুন এবং পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেটা যাতে চলে যায় তার জন্য কিন্তু একটু ভাজতে হবে 2-3 মিনিট ধরে। তো গুঁড়ো মশলাগুলোকে আমি সরাসরি ব্যবহার করব না। এখানে একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে প্রথমে দেখুন হলুদের গুঁড়ো দিয়েছি 1/2 টেবিল স্পুন পরিমাণ, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর তার সাথে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। সমস্তটাই কিন্তু 1/2 টেবিল স্পুন পরিমাণ করে আমি এখানে দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাগুলোকে একটু এভাবে যদি আপনারা আলাদা করে জলের মধ্যে গুলে নিয়ে মোটামুটি 3-4 মিনিট রেস্টে রাখার পরে যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে গুঁড়ো মশলাটা টেস্ট অনেক গুণ বেড়ে যায় এবং বাটা মশলার টেস্ট কিন্তু চলে আসে। তো সেই কারণে অনেকে বলে থাকে যে একটু জলের মধ্যে গুঁড়ো মশলাগুলোকে ভিজিয়ে নিতে হয়। তার জন্য কিন্তু আমি সমস্ত গুঁড়ো মশলাগুলোকে জলের মধ্যে একটু ভিজিয়ে নিলাম। এভাবে মোটামুটি 2-3 মিনিট আমি রেখে দেবো এবং তারপরে গিয়ে সরাসরি ব্যবহার করব মশলার মধ্যে। এদিকে দেখুন বন্ধুরা, মশলাটার যে আদা রসুন পেঁয়াজ আমি কষাচ্ছিলাম সেটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে এবং কাঁচা গন্ধগুলো কিন্তু চলে গিয়েছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি গুঁড়ো মশলাটা যেটা আমি রেডি করে রেখেছিলাম, জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে একসাথে আমি দিয়ে দিলাম। এতে করে আলাদা করে কিন্তু আর দেওয়ার ঝামেলাটা থাকলো না। সরাসরি কড়াইতে দিতে গেলে অনেক সময় একটু অসুবিধা হয়, তো সেই কারণে আমি বাটিতে আলাদা করে কিন্তু রেডি করে নিয়েছিলাম। এবার এই মশলাটাকে একদম তেল ছাড়া পর্যন্ত কিন্তু বেশ হাতে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এই মশলাটা আপনারা যতটা সুন্দর করে কষাতে পারবেন, রেসিপির টেস্ট কিন্তু ততটাই বেশি সুন্দর আসবে। তো চেষ্টা করতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে যতটা সম্ভব জল দিয়ে মানে জলের ছেটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। জলের ছেটা দিলে মশলাটা কিন্তু পুড়ে যাবে না এবং মশলাটার টেস্টও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমি মোটামুটি 5 থেকে 6 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে এবং মশলা থেকে তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। তো মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পরে এর মধ্যে আমি যে ভেজে রাখা এঁচোড় এবং আলু সেটাকে কিন্তু অ্যাড করে দিচ্ছি। অবশ্যই কিন্তু এঁচোড়টাকে এবং আলুটাকে ভেজে ব্যবহার করতে হবে, এতে করে রেসিপিটার টেস্ট অনেক গুণ বৃদ্ধি পাবে। তো এঁচোড় আলুটা দেওয়ার পরে এভাবে আমি মোটামুটি এঁচোড় আলুর সাথে মশলাটাকে আরও মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো কষিয়ে নেব। এঁচোড় আর আলুটাকে কষানোর সময় অবশ্যই ঢাকনা চাপা দিয়ে দিতে হবে, এতে করে এঁচোড় আলুটার মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে প্রবেশ করবে। এবং এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখেছি যাতে করে তলা দিয়ে মশলাটা ধরে না যায়। ঢাকনা খুলে আমি দেখাচ্ছি, দেখুন
তো এঁচোড় এবং আলুটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে। আর এই সময় এসে এর মধ্যে আমি নুন অ্যাড করে দিচ্ছি। অবশ্যই কিন্তু টেস্ট করে দেখে নিতে হবে যে কতটা নুন প্রয়োজন, কারণ এঁচোড়টাকে সিদ্ধ করার সময় আমরা নুন দিয়েছিলাম, সে কথা কিন্তু মাথায় রাখতে হবে। এঁচোড় আর আলুটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এটা কখন বোঝা যাবে, যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে। মশলার যে তেলটা সেটা কিন্তু ছেড়ে দেবে, তা দেখলে কিন্তু বোঝা যাবে যে এঁচোড় এবং আলুটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়েছে। এই সময় এতে আমি প্রয়োজন মতো জল অ্যাড করে দিচ্ছি। আর আজকের রেসিপিটা কিন্তু একদম জল কতটা রাখবেন সেটা কিন্তু নিজেদের পছন্দের উপর ডিপেন্ড করবে। তো আমি এখানে মোটামুটি 1.5 গ্লাস মতো জল অ্যাড করে দিয়েছি। জলটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি কুক করে নেব। ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন রেসিপিটা কিন্তু অনেকাংশে রেডি হয়ে গিয়েছে। এখানে আমি আরও কিছু জিনিস অ্যাড করব টেস্টের ব্যালেন্স আনার জন্য। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। অবশ্যই কিন্তু গুঁড়ো গরম মশলা দিতে হবে। এঁচোড় আলুর কষা মানেই কিন্তু গুঁড়ো গরম মশলা। তো বন্ধুরা, এখানে আমি গুঁড়ো গরম মশলা দেওয়ার পরে মিট মশলা দিয়ে দিয়েছি। চিকেন মশলা বা মিট মশলা দুটোই কিন্তু অল্প মাত্রায়, মানে হাফ টেবিল স্পুন করেই আমি দিয়েছি। বেশি পরিমাণ গুঁড়ো মশলা কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। বেশি মাত্রায় গুঁড়ো মশলা দিলেই যে রেসিপির টেস্ট ভালো হয় এমনটা কিন্তু নয়। এখানে একটু ভালোভাবে মশলা দুটোকে মিশিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি আরও মোটামুটি 1 মিনিট মতো কুক করে নিচ্ছি। এরপরে আমরা আরও একটা জিনিস অ্যাড করব, যেটা কিন্তু টেস্টের ব্যালেন্সটাকে অসাধারণভাবে আনবে। সেটা আমি দেখিয়ে দিচ্ছি কি সবার শেষে গিয়ে। তো বন্ধুরা দেখুন, রেসিপিটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি করার জন্য এখানে সবার শেষে এসে আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা দিলে যেহেতু রেসিপিটা একটু ঝালঝাল হয়েছে, তার সাথে একটু সামান্য মাত্রায় চিনি অ্যাড করার ফলে রেসিপিটার টেস্টের ব্যালেন্সটা কিন্তু অসাধারণভাবে আসবে। চিনিটা দেওয়ার পরে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছিলাম। রেসিপিটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। আর এই রেসিপিটা আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। তবে আপনারা ভাত ছাড়াও রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারেন। রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো লাগলে এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অন করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।